আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আমি মোহাম্মদ ফয়সাল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আজকে আমরা পদার্থবিজ্ঞানের বিএসসি অনার্স তৃতীয় বর্ষ ইলেকট্রনিক্স 1-এর লেকচার নাম্বার 15 নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ডিসি স্টেবিলাইজড পাওয়ার সাপ্লাই। ডিসি স্টেবিলাইজড পাওয়ার সাপ্লাই কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের মূল যে আলোচ্য বিষয়, কিভাবে আমরা ডিসি কারেন্ট পাই। আমরা সাধারণত জানি যে আমাদের যে মেন যে লাইনগুলো আছে, লোড লাইন বা হোম লাইন যেগুলো আছে বা ইন্ডাস্ট্রিয়াল লাইন যেগুলো আছে বিদ্যুতের, সেই বিদ্যুৎ বা কারেন্টের লাইনগুলো সাধারণত এসি কারেন্টে চলে। কিন্তু আমাদের যে ইলেকট্রনিক যে সার্কিট বোর্ড গুলো আছে, অর্থাৎ আমাদের যে ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে, মোবাইল, টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, ল্যাপটপ, এই ধরনের ইলেকট্রনিক ডিভাইসের জন্য প্রয়োজন হয় ডিসি ভোল্টেজে। এই ডিসি ভোল্টেজ বা কারেন্টের উৎসটা কি? ডিসি ভোল্টেজ বা কারেন্টের মূল উৎস হচ্ছে ব্যাটারি বা ড্রাই সেল। এই ব্যাটারি বা ড্রাই সেল ব্যবহার করে আমরা ডিসি কারেন্ট পেতে পারি। কিন্তু এই ব্যাটারি বা ড্রাই সেল সবসময় কিন্তু ভালো সার্ভিস দেয় না, বা এর বহন করা কিংবা এর যে ব্যয় সে মূল্য অত্যন্ত বেশি। যার জন্য আমরা এমন একটি পদ্ধতি অবলম্বন করতে পারি যে সরাসরি আমাদের যে মেন ভোল্টেজ আছে, মেন যে এসি লাইনটা আছে অফিসে, বাড়িতে কিংবা কলেজে বা যে কোনো প্রতিষ্ঠানে, সেই মেন লাইন থেকে এসি লাইন থেকে কিভাবে আমরা এসি থেকে ডিসি কারেন্টে যেতে পারি বা রূপান্তর করতে পারি, সেটাই মূলত আলোচ্য বিষয়। ডিসি স্টেবিলাইজারের মূল কাজই হচ্ছে যে কিভাবে আমরা এসি কে ডিসি তে রূপান্তর করতে পারি, সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে এসি কে ডিসি করার ক্ষেত্রে মূল যে ভূমিকাটা রাখে সেটা হচ্ছে রেকটিফিকেশন, অর্থাৎ রেকটিফায়ার বা ডায়োড। আমরা অলরেডি জেনেছি যে ডায়োডের মূল কাজ হচ্ছে এসি কে ডিসি তে রূপান্তর করা। এই কাজটাকে বলা হয় রেকটিফিকেশন। এই রেকটিফিকেশন করতে হলে আমার বিভিন্ন ধরনের ডিভাইসের প্রয়োজন হবে, ট্রান্সফরমারের প্রয়োজন হবে, রেকটিফায়ারের প্রয়োজন হবে, ফিল্টারের প্রয়োজন হবে, আইসির প্রয়োজন হবে। তাহলে আমরা এগুলো নিয়ে আলোচনা করব মূলত। তাহলে আমরা দেখি যে আমাদের যেটা সার্কিট বোর্ড এখানে আছে, ট্রান্সফরমার, রেকটিফায়ার, ফিল্টার, ভোল্টেজ রেগুলেটর এবং লোড লাইন। যদি আমরা দেখি যে এইভাবে আমরা একটা ডিসি পাওয়ার সাপ্লাই গঠন করতে পারি। কেন আমাদের এই পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় সেটা আমরা একটু দেখে নিই। যে অধিকাংশ ইলেকট্রনিক ডিভাইস ও বর্তনীর কার্যক্রমের জন্য একটি ডিসি উৎসের প্রয়োজন হয়। ব্যাটারি এবং ড্রাই সেলকে ডিসি উৎস থেকে ব্যবহার করা হয়, কিন্তু এগুলো ব্যয়বহুল। তাই মেইন লাইন থেকে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা সাশ্রয়ী এবং অধিক সুবিধাজনক। যেটা আমি আগে প্রথমে বলে নিয়েছিলাম যে আমরা কেন এই মেইন লাইন থেকে এসি থেকে ডিসিতে যাব, কিভাবে যাব সেটা নিয়ে। এসি কে ডিসিতে রূপান্তর করার জন্য যে পদ্ধতি আছে, রূপান্তর করার পদ্ধতিকে বলা রেকটিফিকেশন। ট্রান্সফরমার, রেকটিফায়ার, ফিল্টার বা আইসি রেগুলেটরের মাধ্যমে আমরা এই রেকটিফিকেশন করতে পারি। এখানে একটি ব্লক চিত্র দেখানো হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের গঠন, বা এর যে একটা ব্লক চিত্র এখানে দেখানো হচ্ছে। ট্রান্সফরমার দিয়ে আমাদের মূল যে সিগন্যাল, এসি সিগন্যাল হচ্ছিল, মেন লাইন হচ্ছে এটা, মেন লাইনে এসি সিগন্যাল এখান দিয়ে যাচ্ছে ট্রান্সফরমারের মাধ্যমে। রেকটিফায়ার হচ্ছে ডায়োডের মাধ্যমে আমরা এই সাইন ওয়েভটা দেখতে পাচ্ছি, সেটা একমুখী হয়ে গেল। এরপরে ফিল্টার, আরসি বা আমরা জানি যে ফিল্টারে যে লো পাস বা হাই পাস ফিল্টার আছে, সেই ফিল্টার এটাকে ফিল্টারিং করে, এটাকে এইভাবে দিচ্ছে। ভোল্টেজ রেগুলেটর,
এটাকে নিয়ন্ত্রণ করছি এখান থেকে। এরপরে আমরা ডিসি আউটপুট পাচ্ছি লোড লাইনে পাচ্ছি, এই ধরনের আমরা একটা আউটপুট পাচ্ছি। এ হচ্ছে একটি ডিসি পাওয়ার সাপ্লাই এর ডায়াগ্রাম। আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই। যে পাওয়ার সাপ্লাই এর ডিসি আউটপুট ভোল্টেজ প্রায় লোড দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ আউটপুট পুরোপুরি ডিসি নয়, তাকে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই বলে। আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই ট্রান্সফরমার, রেকটিফায়ার এবং ফিল্টার দিয়ে নিয়ে গঠিত। এই যে এখানে আমরা একটা গঠন দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমার, রেকটিফায়ার এবং ফিল্টার, এই তিনটার সমন্বয়ে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই গঠিত হয়। এই পাওয়ার সাপ্লাইয়ের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এখান থেকে যে ডিসি কারেন্টটা পাওয়া যায় এটা পুরোপুরি ডিসি না, এর সাথে কিছুটা অপদ্রব্য হিসাবে বা নয়েজ হিসাবে এসি কারেন্টও পাওয়া যায়। এই এসি কারেন্ট পাওয়ার ফলে কি হয়, এই এসি কারেন্ট ওই ডিসি কারেন্টকে সে নিয়ন্ত্রণ করে বা প্রভাবিত করে। ফলে আমরা কিন্তু এই আউটপুটে ভালো ফলাফল পাই না। আমরা দেখে যে ডিসি যে আউটপুটটা আসবে এটা কিন্তু পুরোপুরি ডিসি পাওয়া যায় না। ফলে আমাদের দেখা যায় যে এর সাথে কিছু নয়েজ আকারে এসি কারেন্ট থাকে। এটাকে বলা হয়, এই জন্য বলা হয়েছে এটাকে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই। এর কিছুটা অসুবিধাও রয়েছে, কারণ এর রেগুলেশনের মান অত্যন্ত নিম্নমানের হয়। এর এসি ইনপুট ভোল্টেজ পরিবর্তনে ডিসি আউটপুট ভোল্টেজের মানও পরিবর্তন হয়। ডিসি আউটপুট ভোল্টেজ তাপমাত্রা পরিবর্তনেও এর পরিবর্তন হয়। এগুলো হচ্ছে একটা সমস্যা। এই জন্য আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না, এটাকে আরো পিউরিফিকেশনের প্রয়োজন হয়। কারণ এই অসুবিধাগুলো দূর করে আমাদেরকে আরো উন্নত মানের রেগুলেটেড ব্যবহার করতে হয়। এই জন্য আমরা দেখবো যে আমরা এই ডায়াগ্রামকে আরো সুন্দরভাবে কিভাবে উপস্থাপন করতে পারি, অর্থাৎ এই এসি মেন যে সার্ভিসটি আছে, সাপ্লাই আছে, এখান থেকে কিভাবে ভোল্টেজকে পিউরিফিকেশন হয়ে আমরা একটা এসি মুক্ত ডিসি কারেন্ট পেতে পারি। অর্থাৎ এসি কারেন্ট আমাদের হার্মফুল ফর ইলেকট্রনিক ডিভাইস, এই হার্মফুল ফর ইলেকট্রনিক ডিভাইস কে বাঁচানোর জন্য, অর্থাৎ এই এসি থেকে বাঁচার জন্য আমাদেরকে পিওর একটি ডিসি আউটপুট ভোল্টেজের প্রয়োজন হয়। আমরা পরে দেখবো যে এই তিনটে ত্রুটি কিভাবে আমরা দূর করতে পারি, অসুবিধা দূর করতে পারি, সেগুলো ডিসি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ব্যবহার করে। এই ডিসি রেগুলেটর পাওয়ার সাপ্লাই ব্যবহার করে আমরা ওই তিনটে অসুবিধাকে দূর করতে পারি। এই জন্য প্রয়োজন হবে যে একটি ইলেকট্রনিক ফিডব্যাক বা নিয়ন্ত্রণ বর্তনীকে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের সাথে যুক্ত করে ব্যবহার করা, এতে রিপল ভোল্টেজও কমে যায়। এরকম একটি ব্যবস্থা যার আউটপুট ভোল্টেজ সর্বাধিক স্থির থাকে তাকে ডিসি রেগুলেটর পাওয়ার সাপ্লাই বলে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু স্থির থাকবে, অর্থাৎ আউটপুটের যে ডিসি কারেন্টটার কোনো পরিবর্তন হবে না, এই ধরনের ব্যবস্থাকে বলা হয় ডিসি রেগুলেটর পাওয়ার সাপ্লাই। আউটপুট ভোল্টেজ সবসময় স্থির থাকবে। এজন্য এক ধরনের ইলেকট্রনিক ফিডব্যাক বা নিয়ন্ত্রণ বর্তনী ব্যবহার করতে হবে যে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের সাথে। যদি আমরা আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাইকে এই উপরোক্ত তিনটি ত্রুটি দূর করতে চাই, অসুবিধা দূর করতে চাই, তাহলে একটি ইলেকট্রনিক ফিডব্যাক বা নিয়ন্ত্রণ বর্তনী আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের সাথে যুক্ত করে দিতে হবে। তাহলে এর রিপল ভোল্টেজও কমে যাবে, আর যে ডিসির সাথে যে এসি আছে সেটা কমে যাবে, বা এর যে পরিবর্তন করে ডিসি কারেন্ট সেটাও কমে যাবে, তাপমাত্রার প্রভাবও এরপর কমে যাবে। ফলে আমরা একটি স্থির আউটপুট ভোল্টেজ পাবো এই ডিসি রেগুলেটর পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। এই ধরনের পাওয়ার সাপ্লাই কিছু বৈশিষ্ট্য আছে, যে কি কি বৈশিষ্ট্য নিয়ে গঠিত আমরা দেখি। যে একটি পাওয়ার সাপ্লাই এর গুণগত মানের ভোল্টেজ রেগুলেশন বা লোড রেগুলেশন করা, লাইন রেগুলেশন এবং আউটপুট রোধ ইত্যাদির উপর নির্ভর করে। এই তিনটি জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন, লাইন রেগুলেশন এবং আউটপুট রোধ। যে যে পাওয়ার সাপ্লাইটা আমরা ব্যবহার করবো সে আউটপুট রেগুলেশন কোন ধরনের, যেখান দিয়ে এই কারেন্টটা আসবে তার লাইনটা কোন ধরনের, তার রেগুলেশন এবং এর যে আউটপুট রেজিস্ট্যান্স আছে সেটার উপর নির্ভর করে। ভোল্টেজ রেগুলেশন, লোডবিহীন ও পূর্ণ লোড অবস্থায় মধ্যকার আউটপুট ডিসি ভোল্টেজের পরিবর্তনের পরিমাণ যে ফ্যাক্টরের মাধ্যমে করা হয় তাকে ভোল্টেজ বা ভোল্টেজ রেগুলেশন বলা হয়, তাকে ভোল্টেজ রেগুলেশন বলে। এটাকে পার্সেন্টেজ ভিআর ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এনএল মাইনাস এফএল বাই এফএল ইন্টু 100%। এখানে ভিআর হচ্ছে ভোল্টেজ রেগুলেশন
VNL হচ্ছে লোডবিহীন অবস্থায় ডিসি আউটপুট। আচ্ছা, VFL হচ্ছে পূর্ণ লোড, মানে ফুল লোড অবস্থায় ডিসি আউটপুট ভোল্টেজ। এটা হচ্ছে একটা সমীকরণ। লাইন রেগুলেশন হচ্ছে উচ্চ এবং নিম্ন লাইন অবস্থার মধ্যকার লোড ভোল্টেজের পরিবর্তনের পরিমাণ যে ফ্যাক্টরের মাধ্যমে বর্ণনা করা হয় তাকে লাইন রেগুলেশন বলে। আউটপুট রোধ হচ্ছে পাওয়ার সাপ্লাই এর আউটপুট রোধ কম হলে এর ভোল্টেজ রেগুলেশনও ভালো হয় বা কম হয়। তাহলে এই ফ্যাক্টরগুলোর উপরে একটি মানে ডিসি রেগুলেটর পাওয়ার সাপ্লাই এর পারফরমেন্স নির্ভর করে। সেই তিনটি বৈশিষ্ট্য হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, লাইন রেগুলেশন এবং আউটপুট রেজিস্ট্যান্স। ট্রানজিস্টর ভোল্টেজ রেগুলেটর, আমরা দেখবো যে এই ট্রানজিস্টরের ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করেও আমরা এই ভোল্টেজকে নিয়ন্ত্রণ করতে পারি। দুইভাবে এইটা করা যায়, দুটো পদ্ধতি আছে, একটা সিরিজ ভোল্টেজ রেগুলেটর আর একটা হচ্ছে শান্ট ভোল্টেজ রেগুলেটর। সিরিজ ভোল্টেজ রেগুলেটর আর একটা হচ্ছে শান্ট ভোল্টেজ রেগুলেটর। সিরিজ ভোল্টেজ রেগুলেটর নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, শান্ট নিয়ে পরে আলোচনা করব। এই সিরিজ ভোল্টেজ রেগুলেটর কি এবং এর কি কি অংশ থাকে? প্রতিটি বর্তনী ডিসি আউটপুট সরবরাহ করে এবং ইহা স্থির থাকে। এমনকি যদি ইনপুট ভোল্টেজ ও আউটপুটের সংযুক্ত লোড রোধ বা ভার পরিবর্তন করা হয় তাহলেও কিন্তু সিরিজ ভোল্টেজ রেগুলেটর স্থির থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে সিরিজ ভোল্টেজ রেগুলেটর। সিরিজ ভোল্টেজ রেগুলেটরের মূল অংশ হলো চারটি। একটা হচ্ছে নিয়ন্ত্রণ উপাদান, রেফারেন্স ভোল্টেজ, কম্পারেটর বর্তনী এবং সামিং বর্তনী। আমরা যদি একটু নিচে ডায়াগ্রামটা দেখি তাহলে এটা হচ্ছে কন্ট্রোলার, এটা হলো নিয়ন্ত্রণ কর্মকারী। রেফারেন্স ভোল্টেজ, এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ, এখান থেকে ভোল্টেজটা আছে। তারপর আছে কম্পারেটর বর্তনী, এটা হচ্ছে কম্পারেটর বর্তনী। সামিং বর্তনী এটা। আর এটা হচ্ছে আউটপুট। এখান দিয়ে আনরেগুলেটেড ইনপুট গুলো ঢুকছে, আনরেগুলেটেড ইনপুট এগুলো দিয়ে আসবে কন্ট্রোলার, এখান দিয়ে যাবে। কিন্তু যখনই সামিং এ আসবে অর্থাৎ আউটপুটে যাওয়ার আগে এটাকে সামিং সার্কিটের মাধ্যমে ফিডব্যাক সিগন্যাল হয়ে আবার কম্পিউটারে যাবে। এখানে যদি কোনো এরর সিগন্যাল, কোনো ত্রুটি থাকে তাহলে কম্পিউটারে এটা সংকেত দিয়ে কন্ট্রোলারের কাছে সেটাকে আবার নিয়ম পরিবর্তন করে পাঠাতে পারে। আবার ডিফারেন্স ভোল্টেজ এখান দিয়ে যাবে কম্পিউটারের কাছে। তাহলে একটা ভালো ফলাফল পাওয়ার জন্য এই ধরনের একটা বর্তনী খুবই প্রয়োজন যদি আমরা আউটপুট ভোল্টেজ স্থির রাখতে চাই। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে আমরা আউটপুট ভোল্টেজ ডিসি ভোল্টেজটা পাবো, সেই রেগুলেটেড পাওয়ার জন্য আমাকে কি কাজ করতে হবে? প্রথমে আমি যেটা পাবো সেটা হলো আনরেগুলেটেড। এই আনরেগুলেটেডের সাথে যুক্ত হবে কন্ট্রোলার, কন্ট্রোলারের সাথে যুক্ত আছে আউটপুট, এবং আউটপুটের আগে আরেকটা স্যাম্পলিং সার্কিট যেটা ফিডব্যাক সিগন্যাল করে, সেই সিগন্যালের সাথে যুক্ত আছে কম্পারেটর। আর কম্পারেটরের সাথে যুক্ত আছে রেফারেন্স ভোল্টেজ। এই রেফারেন্স ভোল্টেজ থেকে এখান থেকে আমরা আবার কন্ট্রোলারের কাছে সিগন্যাল প্রেরণ করতে পারি, কোনো এরর থাকলে সিগন্যাল প্রেরণ করতে পারি। ফলে এইভাবে যে আনরেগুলেটেড ভোল্টেজ গুলোকে রেগুলেটেড ভোল্টেজে রূপান্তর করা হয়, এর ফলে ভালো একটি স্থির আউটপুট ভোল্টেজ আমরা পাই। কোনো কারণে যদি যে আউটপুট ভোল্টেজ বৃদ্ধি পায় বা হ্রাস পায়, অনেক সময় আমরা দেখি যে বাসা বাড়িতে দেখা যায় হঠাৎ করে ভোল্টেজ পিক করলো বা স্পাইক হয়ে যায়। স্পাইক হয়ে যাওয়া মানে অনেক বড় বেড়ে যাওয়া, স্পাইক বা পিক করে, আবার হঠাৎ করে ডাউন হয়ে যায়। এরকম ভোল্টেজ প্রতি মুহূর্তে আপ ডাউন হয়। আপ ডাউন হলে অত্যন্ত যে ইলেকট্রনিক ডিভাইস গুলো আছে সেগুলো ক্ষতিকারক হয়ে যায়। অনেক সময় টেলিভিশন কিংবা রেডিও কিংবা ফ্রিজ অনেক সময় নষ্ট হয়ে যায় এই ধরনের কারেন্টের অস্থিরতা বা এদের যে হঠাৎ করে আপ ডাউন হওয়ার কারণে বা হঠাৎ করে পিক হওয়ার কারণে বা স্পাইক হওয়ার কারণে। এই জন্য এমন একটা কম্পিউটার এখানে ব্যবহার করা হয় যে সবসময় ভোল্টেজ আপ কিংবা ডাউন যেটি হোক না কেন সবসময় একটা স্থিতি অবস্থা রাখবে, সবসময় একই রকম ভাবে আউটপুট ভোল্টেজকে সাপ্লাই দিতে পারবে। এই জন্য এখানে যেটা করা হয়েছে যে আউটপুট ভোল্টেজ স্থির রাখার জন্য, আউটপুট ভোল্টেজ স্থির বা হ্রাস বৃদ্ধি যাই হোক না কেন, কম্পিউটার কি করে বর্তনী সংকেত প্রেরণ করে এই সিরিজ নিয়ন্ত্রণ উপাদানকে আবার সে সবসময় একই অবস্থায় রাখার জন্য নির্দেশ দিবে এই যে এর মাধ্যমে।
তাহলে আমরা একটা সিরিজ বর্তনী রেগুলেটর দেখলাম এবং এর যে ডায়াগ্রামটা দেখলাম এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই বিশেষ করে প্র্যাকটিক্যালও, যে আমরা যখন ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করি বাসা বাড়িতে সেক্ষেত্রে এই মানে দৃষ্টিও মাথায় রাখতে হবে, বুঝতে হবে। ট্রানজিস্টর অপারেশনাল বিবর্ধক বা আইসি ব্যবহার করে ফিডব্যাক সহ সিরিজ ভোল্টেজ রেগুলেটর। আমরা এবার একটা সিরিজ ভোল্টেজ রেগুলেটর দেখব, সেখানে আমরা ট্রানজিস্টর এবং অপারেশনাল যে অ্যাম্পলিফায়ার আছে বা আইসি ব্যবহার করে এর একটা ফিডব্যাক দেখবো। আমরা যদি একটা ডায়াগ্রাম আগে দেখি, এটা একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে যে এটা হচ্ছে স্যাম্পলিং সার্কিট, এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ জিরো ডিটেক্টর, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার কন্ট্রোল এলিমেন্ট, এটা বা আইসি বা অপারেশনাল অ্যাম্পলিফায়ার। এখানে একটা জেনার ডায়োড ব্যবহার করা হয়েছে, এই জেনার ডায়োড দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, জেনার ডায়োড। চিত্রে আমরা দেখলাম যে ট্রানজিস্টর এবং অপারেশনাল বিবর্ধক বা আইসি ব্যবহার করে ফিডব্যাক সহ সিরিজ ভোল্টেজ রেগুলেটর বর্তনী। এটা হচ্ছে একটা সিরিজ ভোল্টেজ রেগুলেটর বর্তনী, যাকে রেগুলেটর ডিসি পাওয়ার সাপ্লাই বর্তনীও বলা হয়। এখানে জেনার ডায়োড রেফারেন্স ভোল্টেজ প্রদান করে, যেটা হচ্ছে জেনার ডায়োড যে রেফারেন্স ভোল্টেজ ব্যবহার করছে, এখানে VREF রেফারেন্স ভোল্টেজ সে নিয়ন্ত্রণ করছে এই জেনার ডায়োড। এখানে জেনার ডায়োড রেফারেন্স ভোল্টেজ প্রদান করে, অপারেশনাল বিবর্ধক বা আইসি কম্পারেটর হিসেবে কাজ করে এবং ট্রানজিস্টরটি সিরিজ নিয়ন্ত্রণ উপাদানের ভূমিকা পালন করে। এটা হচ্ছে আমাদের আইসি, আর ট্রানজিস্টর হচ্ছে এখানে এটা সিরিজ নিয়ন্ত্রণ উপাদান হিসেবে কাজ করে ট্রানজিস্টরটি। বর্তনী থেকে প্রাপ্ত ফিডব্যাক ভোল্টেজ হচ্ছে, যদি আমরা এখানে ফিডব্যাক ভোল্টেজ নির্ণয় করি, এটা হচ্ছে RF এর সাথে যুক্ত করা আছে, যে ফিডব্যাক ভোল্টেজ হচ্ছে VF is equal to R2 R1 plus R2 into V0 আউটপুট ভোল্টেজ। অর্থাৎ এটাকে আমরা ডিভাইডের রুল অনুসারে দেখে এটা R1 এবং R2 দেখে এখান থেকে আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স বের করলাম, ভোল্টেজ বের করলাম। আবার বর্তনী মোট যে আউটপুট ভোল্টেজ V0 সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস R1 বাই R2 ইন্টু VF। সুতরাং ভার রোধ, এটা হচ্ছে ভার রেজিস্ট্যান্স। এই ভার বা রোড রেজিস্ট্যান্সকে পরিবর্তন করতে থাকলেও বর্তনীর আউটপুট ভোল্টেজ সর্বদা কি থাকবে, ফিক্সড থাকবে বা স্থির থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এইভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে ট্রানজিস্টর এবং অপারেশনাল অ্যাম্পলিফায়ার। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ সার্কিট বা বর্তনী। এবারে আমরা যাচ্ছি যে আইসি ভোল্টেজ রেগুলেটরে। আইসি ভোল্টেজ রেগুলেটর আইসি কিভাবে রেগুলেটর হিসেবে কাজ করে, ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে বা নিয়ন্ত্রক হিসেবে কাজ করে সেটা আমরা দেখি। প্রথমে আমরা দেখে নিই যে এর তিনটি প্রান্ত দেখে নিচ্ছি, যে আইসির ভোল্টেজ রেগুলেটর তিনটি প্রান্ত, এটা হলো ইনপুট, আউটপুট বা আউট এবং গ্রাউন্ড বা ভূমি, পাওয়ার সাপ্লাই, রেকটিফায়ার এন্ড ফিল্টার এবং লোড। এ হচ্ছে একটা ডায়াগ্রাম অফ আইসি ভোল্টেজ রেগুলেটর। রেকটিফায়ারের বা ফিল্টারে বর্তনীর আউটপুট পুরোপুরি ডিসি ভোল্টেজ নয়, এতে পালস বা রিপল ভোল্টেজ থাকে। অর্থাৎ আমরা আগে বলেছি যে আমরা যখন রেকটিফায়ার বা ফিল্টারের মাধ্যমে যখন আউটপুট মানে কারেন্ট পাই বা ভোল্টেজ পাই, সেই আউটপুট ভোল্টেজের সাথে ডিসি ভোল্টেজের সাথে কিছুটা অপদ্রব্য হিসাবে তার যে পালস বা রিপল ভোল্টেজ থাকে। ফলে ওই ভোল্টেজটা ডিসি ভোল্টেজকে নিয়ন্ত্রণ করে, এই যে নয়েজ গুলো ডিসি ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। ফলে আমাদের যে স্মুথলি যে ডিসি ভোল্টেজ পাওয়ার কথা, আমাদের ডিসি যে কারেন্ট পাওয়ার কথা সেটা পাওয়া যায় না। এই অপদ্রব্যগুলো আমাদের ডিভাইসগুলোর জন্য অত্যন্ত ক্ষতি করে, অনেক সময় আমাদের ডিভাইসগুলো নষ্ট হয়ে যায় এই ধরনের ভোল্টেজের কারণে। এই জন্য পুরোপুরি ডিসি আউটপুট পাওয়ার জন্য আইসি ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা হয়, যে পুরোপুরি আউটপুট যে ডিসি কারেন্ট আছে সেটাকে পুরোপুরি পাওয়া যাবে এবং এটাকে অ্যাপ্লাই করা যাবে, ব্যবহার করা যাবে। ফলে আমাদের যে
কম্পিউটার, মোবাইল এই ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে পুরোপুরি ভালো থাকবে। এই ধরনের একটি ভোল্টেজ রেগুলেটর হচ্ছে আইসি ভোল্টেজ রেগুলেটর। ইঞ্জিনিয়ারিং ভাবে আমরা যে ধরনের রেকটিফায়ার বা ফিল্টার ব্যবহার করে এই এসি কারেন্টকে ডিসি কারেন্ট রূপান্তর করি, সেখানে কিন্তু পুরোপুরি 100% কখনোই আমরা ডিসি ভোল্টেজ বা কারেন্ট পাই না। যার কারণে এই ধরনের সার্কিট আমরা সব ক্ষেত্রে ব্যবহার করি না বা করা যায় না। এই জন্য আমাদের আরো প্রয়োজন হয় যে আইসি ভোল্টেজ রেগুলেটরের প্রয়োজন হয়। আইসি ভোল্টেজ রেগুলেটর দিয়ে কি কাজ করা যায়? রেফারেন্স ভোল্টেজ, কম্পিউটার বর্তনী, নিয়ন্ত্রণ ডিভাইস এবং কারেন্ট সীমাবদ্ধ বর্তনী নিয়ে গঠিত। একটি আইসি ভোল্টেজ রেগুলেটর কি কি নিয়ে গঠিত? এটা রেফারেন্স ভোল্টেজ থাকবে, কম্পিউটার বর্তনী থাকবে, নিয়ন্ত্রণ ডিভাইস থাকবে এবং কারেন্ট লিমিটেশন বর্তনী নিয়ে থাকবে, যেগুলো সমন্বয়ে একটি আইসি ভোল্টেজ রেগুলেটর গঠিত। তিনটে প্রান্তের কথা বললাম আগেই, যে ইনপুট, আউটপুট এবং গ্রাউন্ড। এখানে ইনপুট, আউটপুট, গ্রাউন্ড, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই রেগুলেটর এন্ড ফিল্টার। এটা হচ্ছে রেকটিফিকেশনের করার জন্য। এরপরেও আমাদের এই ধরনের একটা সার্কিট বসালে পুরোপুরি আমরা ভালো একটি আউটপুট ডিসি সাপ্লাই পাবো, যেটা আমরা লোডে ব্যবহার করতে পারবো। এই আইসি ভোল্টেজ রেগুলেটর আবার দুই ধরনের, একটা হলো ফিক্সড ভোল্টেজ রেগুলেটর বা স্থির ভোল্টেজ রেগুলেটর। স্থির ভোল্টেজ রেগুলেটর আবার দুই প্রকারের, স্থির ধনাত্মক আর স্থির ঋণাত্মক ভোল্টেজ রেগুলেটর। আরেকটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে দুই ধরনের আইসি ভোল্টেজ রেগুলেটর আছে, যেটা বহুল ব্যবহৃত বর্তমানে যেগুলো এখন ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এই আইসি ভোল্টেজ রেগুলেটর। এই আইসি ভোল্টেজ রেগুলেটরের মূল বৈশিষ্ট্য হচ্ছে যেটা প্রায় 99% বা তারও বেশি 99.99% এই ডিসি ভোল্টেজ সাপ্লাই দিতে পারে। এতটা ভালো একটা রেগুলেটর হচ্ছে আইসি ভোল্টেজ রেগুলেটর। এই আইসি ভোল্টেজ রেগুলেটর দুই ধরনের, একটি হচ্ছে স্থির ভোল্টেজ রেগুলেটর আর একটা হচ্ছে পরিবর্তনশীল বা ভেরিয়েবল ভোল্টেজ রেগুলেটর। এই ফিক্সড বা ভোল্টেজ রেগুলেটর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্থির মানে পজিটিভ আর হলো স্থির নেগেটিভ ভোল্টেজ রেগুলেটর। এখানে আমরা একটি ফিক্সড পজিটিভ ভোল্টেজ রেগুলেটর দেখতে পাচ্ছি বা স্থির ধনাত্মক ভোল্টেজ রেগুলেটরের একটি সার্কিট বোর্ড। আনরেগুলেটেড ইনপুট ফ্রম পাওয়ার সাপ্লাই ফিল্টার থেকে আমরা পাচ্ছি। এখানে ক্যাপাসিটর, ইনপুট ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। ভোল্টেজ রেগুলেটর, এখানে একটা আইসি ব্যবহার করা হয়েছে। ফিক্সড পজিটিভ ভোল্টেজ, ইনপুট, আউটপুট এবং গ্রাউন্ড, এটা একটা আইসি ভোল্টেজ রেগুলেটর এখানে আউটপুট করা হয়েছে। আর এখানে আমরা রেগুলেটেড আউটপুট পাচ্ছি এখানে সিবি লোড প্রান্তে। স্থির ভোল্টেজ রেগুলেটর এর ইনপুটে থাকে আনরেগুলেটেড ডিসি ভোল্টেজ, যেটা হচ্ছে এখানে এটা আনরেগুলেটেড ভোল্টেজ। আউটপুটে থাকে রেগুলেটেড আউটপুট ভোল্টেজ, যেটা এখানে, এবং কিন্তু প্রান্ত যেটা গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড প্রান্ত হলো এটা। তাহলে ইনপুটে থাকবে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই আর ভোল্টেজ, আনরেগুলেটেড ভোল্টেজ, আর আউটপুট প্রান্ত থাকবে হলো রেগুলেটেড আউটপুট ভোল্টেজ। এই ধরনের আইসির একটা সিরিজ আছে, যেটা সিরিজটা হলো 7800 থেকে শুরু হয়। 7800 সিরিজের রেগুলেটরের এর ভোল্টেজের পরিবর্তন মান থাকে হলো 5 থেকে 24 ভোল্ট পর্যন্ত স্থির থাকে এবং স্থির ধনাত্মক ভোল্টেজে প্রদান করে এরা। এবং আইসি হচ্ছে মানটা হলো, এখানে আমরা একটা আইসি দেখানো হয়েছে 7812 7812 এর আউটপুট ভোল্টেজের সর্বোচ্চ আউটপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। এখানে যে আইসিটা ব্যবহার করা হয়েছে 7812 ইনপুট প্রান্ত, আউটপুট প্রান্ত। এই আউটপুট প্রান্তে যে আমরা ফলাফল দেখতে পাচ্ছি এখানে 12 ভোল্ট এবং এখানে টিপিক্যাল নাম্বারের অনুযায়ী যে মডেলগুলো আছে আইসি যে নাম্বার 78 5 6 8 9 12 15 18 24 পর্যন্ত এরকম বিভিন্ন মডেলের আইসি পাওয়া যায়। আর এখানে আউটপুট ভ্যালু বা আউটপুট মান যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আইসি নাম্বার যদি 7805 হয় তার আউটপুট হচ্ছে +5 ভোল্ট, 6 এ হলে 6, 8 এ হলে 8 ভোল্ট, 9 এ হচ্ছে 9 ভোল্ট, তারপরে হলে 12 ভোল্ট, তারপরে 7 8 15 হলে 15 ভোল্ট, 7 8 18 হলে 18 ভোল্ট এবং 70 20 হলে
20 ভোল্ট, অর্থাৎ আইসি নাম্বারের সাথে মিল রেখে এই ভোল্টেজ এগুলোর পাওয়া যাচ্ছে এই সিরিজের। এটা হলো 7800 একটা সিরিজ এই আইসি ফিক্সড পজিটিভ ভোল্টেজ রেগুলেটরের একটি আইসি। আমরা দেখলাম এর যে ফলাফল এবং আউটপুট। আমরা চলে যাই পরবর্তী টপিকসে। এই আইসি 7812 এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ পাওয়ার সাপ্লাই যদি আমরা দেখি তাহলে এর স্ট্রাকচারটা বা গঠনটা কেমন হবে যদি আমরা এই ধরনের একটা ডায়াগ্রাম বা বর্তনীর সাথে কনফিগার করি, তাহলে এর কনফিগারেশনটা এরকম হবে। এখানে আমরা একটি এসি লাইন, মূল যে লাইনটা এখান থেকে বর্তনী হয়ে অন অফ হয়ে পাওয়ার সাপ্লাই এখানে আসলো, ট্রান্সফরমার 220 ভোল্টের এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এখানে 15 ভোল্টের এখানে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, 15 ভোল্ট পাওয়া গেল। কারেন্ট ট্রান্সফরমার 1 থেকে এখানে আসলো স্টেপ ডাউন হয়ে 15 ভোল্টের। এখানে 4টা রোধ ব্যবহার করা হয়েছে, D1 D2 D3, এর মাধ্যমে রেকটিফিকেশন করা হচ্ছে। এখান থেকে আমরা 20 ভোল্টের পেলাম, এখানে আমরা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, এখানে C1, এখানে একটা আইসি ব্যবহার করা হয়েছে আইসি 7812। এবং এরপরও আরেকটি আমরা এখানে গ্রাউন্ড, এটা ইনপুট প্রান্ত আইসির, এটা হচ্ছে ইনপুট, গ্রাউন্ড প্রান্ত, আউটপুট। এবং আউটপুটের এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ক্যাপাসিটর আছে এবং এখান থেকে আমরা 12 ভোল্টের একটি আউটপুট পাচ্ছি এবং 1 অ্যাম্পিয়ারের কারেন্ট পাচ্ছি, 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি এখানে গ্রাউন্ড এবং আউটপুটের। এইভাবে একটি পূর্ণাঙ্গ পাওয়ার সাপ্লাইয়ের যে ফিক্সড ভোল্টেজ রেগুলেটর বা আইসি রেগুলেটর পাওয়ার সাপ্লাই আমরা তার কনফিগারেশন দেখলাম, বর্তনী দেখলাম। তোমরা বই ওই ধরনের সাপ্লাই দেখবে এবং এটা একটু পরীক্ষার জন্য পড়তে পারো, গুরুত্বপূর্ণ এই ধরনের সার্কিটের বর্ণনা। এবার আমরা আসি যে ফিক্সড নেগেটিভ ভোল্টেজ রেগুলেটর। আগেটা আমরা দেখেছি যে ফিক্সড বা স্থির ধনাত্মক ভোল্টেজ রেগুলেটর, আর এখন দেখব যে স্থির ঋণাত্মক ভোল্টেজ রেগুলেটর। এটার সিরিজ হচ্ছে 7900 সিরিজের আইসি হলো ঋণাত্মক ভোল্টেজ রেগুলেটর। যতক্ষণ পর্যন্ত আইসি রেগুলেটরের ইনপুট সর্বনিম্ন ইনপুটের চেয়ে বেশি থাকে ততক্ষণ পর্যন্ত এর নির্ধারিত আউটপুট বজায় থাকে। এখানে 7912 আইসি এর ঋণাত্মক আউটপুট ভোল্টেজ হচ্ছে -12 ভোল্ট। আমি বলে রাখি যে নেগেটিভ ভোল্টেজ, অর্থাৎ আগেরটা আমরা পেয়েছি ধনাত্মক ভোল্টেজ, আর এখানে পাওয়া যাবে কিন্তু নেগেটিভ, অর্থাৎ আমরা আউটপুটে কিন্তু নেগেটিভ পাবো। এখানে ইনপুট দেওয়া হচ্ছে, ইনপুটের অংশ আইসি, গ্রাউন্ড, আউটপুট এবং নেগেটিভ আউটপুট ভোল্টেজ এবং রেঞ্জ অনুসারে এই আউটপুটের আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে 7912 টিপিক্যাল যে নাম্বার আছে আইসি তার আউটপুট হচ্ছে -12 ভোল্ট। এখানে নেগেটিভ ভোল্টেজ পাওয়া যাবে আউটপুটে। এই ধরনের আইসি ব্যবহার করে আমরা নেগেটিভ ভোল্টেজ পেতে পারি। পরিবর্তনশীল ভোল্টেজ রেগুলেটর, অর্থাৎ ইলেকট্রনিক বর্তনীর জন্য পরিবর্তনশীল ভোল্টেজ রেগুলেটরও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, যার মাধ্যমে একজন ব্যবহারকারী আউটপুট ভোল্টেজকে একটি নির্দিষ্ট মানে সেট করতে পারে। পরিবর্তন মানে হচ্ছে যে আমার যতটুকু প্রয়োজন, যতটুকু ভোল্টেজ প্রয়োজন আমি রেগুলেটর ঘুরিয়ে ততটুকুই আমরা আউটপুট পেতে পারি। এই ধরনের ভোল্টেজকে বলা হয় পরিবর্তনশীল রেগুলেটর। যেমন আমরা ফ্যানে আমরা রেগুলেটরটাকে মুভ করিয়ে কম বা বেশি ভোল্টেজকে প্রয়োগ করতে পারি। এই ধরনের একটি আইসি নাম্বার মডেল হচ্ছে LM317 আইসি। এর ভোল্টেজ হচ্ছে 1.2 থেকে 37 পর্যন্ত নিয়ন্ত্রণ করে এই ধরনের একটি আইসি। সাধারণত টিপিক্যাল আইসি এর ক্ষেত্রে 1.2 ভোল্ট থাকে, অর্থাৎ ইঞ্জিনিয়ার ভাবে এর যে আউটপুট ভোল্টেজটা হয় 1.2 ভোল্ট। এখানে একটা সার্কিট দেখানো হচ্ছে এই পরিবর্তনশীল ভোল্টেজের ক্ষেত্রে, ভোল্টেজের ইনপুট, আউটপুট এবং এর যে কোড নাম্বার LM3173 ভোল্টেজ রেগুলেটর। এই অ্যাডজাস্টমেন্ট কতটুকু আমি নিয়ন্ত্রণ করব, আউটপুট অ্যাডজাস্ট করা হচ্ছে এখান দিয়ে। বা আমি যদি এই ধরনের ডায়াগ্রামও দেখি, বিভিন্ন ডায়োড গুলো আমরা দেখতে পাচ্ছি, লেড গুলো দেখতে পাচ্ছি। এইভাবে
পরিবর্তন করা যায়, অর্থাৎ যেটা আমরা বাসা বাড়িতে অনেক সময় আমরা এই ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করে কারেন্টকে নিয়ন্ত্রণ করি, বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এভাবে এই পরিবর্তনশীল ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করে ভোল্টেজকে নিয়ন্ত্রণ করা যায় বা পরিবর্তন করা যায়। আমরা আসি শান্ট ভোল্টেজ রেগুলেটর। শান্ট ভোল্টেজ রেগুলেটরের জন্য আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। শান্ট ভোল্টেজ রেগুলেটরের স্যাম্পলিং সার্কিট, আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই ইনপুট, কন্ট্রোল এলিমেন্টস, কম্পারেটর সার্কিট, রেফারেন্স ভোল্টেজ, লোড রেজিস্ট্যান্স। এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা হচ্ছে একটা শান্ট রেজিস্টরের ভোল্টেজ রেগুলেটরের। লোডের পরিবর্তনের কারণে যদি লোড ভোল্টেজ পরিবর্তনের চেষ্টা করে, তাহলে স্যাম্পলিং বর্তনী কম্পিউটারের বর্তনী একটি ফিডব্যাক সিগন্যাল প্রদান করে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্যাম্পলিং বর্তনীটা, পরে কি কম্পিউটারের কাছে একটি সিগন্যাল পাঠায়। এই সিগন্যালটা আবার চলে যায় কন্ট্রোল ইউনিটের কাছে, কন্ট্রোল ইউনিট হয়ে আবার এদিকে যে আবার আউটপুট ডোরে চলে আসে। আর এখানে এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। এরপর কম্পিউটার বর্তনী একটি নিয়ন্ত্রণ সিগন্যালে বর্তনী সরবরাহ করে, যা লোড থেকে বিকল্প পথে যে পরিমাণ শান্ট কারেন্ট গমন করে তা সে নিয়ন্ত্রণ করে। এভাবে শান্ট ভোল্টেজ রেগুলেটরের ফাংশন আমরা দেখলাম। এবার আমরা চলে যাই ফিডব্যাক। ফিডব্যাক এই টপিকটা অন্যান্য চ্যাপ্টারেও দেওয়া ছিল বা আগের চ্যাপ্টারেও ছিল। আমরা এই চ্যাপ্টারে আলোচনা করছি এই কারণে যে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ফিডব্যাক, বিশেষ করে নেগেটিভ ফিডব্যাক। এই ফিডব্যাকটি কি? আউটপুট সংকেতের একটি অংশ বর্তনীর মাধ্যমে ইনপুট সংকেতের সাথে যোগ বা প্রয়োগ করার প্রক্রিয়াকে ফিডব্যাক বলে। যে বিবর্তক এই প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় ফিডব্যাক বিবর্তক। অর্থাৎ এখানে আমরা দেখতেছি পজিটিভ বা নেগেটিভ দুটো ফিডব্যাক আছে। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক আর এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আউটপুট সংকেতের একটি অংশ বর্তনীর মাধ্যমে ইনপুট সংকেতের সাথে যোগ বা বিয়োগ করার প্রক্রিয়াকে দেখা যাচ্ছে যে এখানে যে আমরা আউটপুট আসলো এটাকে ব্যাক করে আবার ইনপুটে নিয়ে আসছে, এটাও তাই। এই যে ধরনের যে পজিটিভ বা নেগেটিভ দুই ধরনের যে ফিডব্যাক পাওয়া যায়, যে আমরা আউটপুটকে কিছু অংশকে আবার যদি যোগ বা বিয়োগ করার জন্য ইনপুটের সাথে যুক্ত করি, এই ধরনের প্রক্রিয়া বা বর্তনীকে বলা হয় ফিডব্যাক। ধনাত্মক ফিডব্যাক আমরা প্রথম আলোচনা করতে চাই। ধনাত্মক ফিডব্যাক নিয়ে, যখন আউটপুট সংকেতের একটি অংশ বর্তনীর মাধ্যমে ইনপুট সংকেতের সাথে প্রয়োগ বা যোগ করার ফলে ইনপুট সংকেতের মান বৃদ্ধি পায়, তখন সেই প্রক্রিয়াকে ধনাত্মক ফিডব্যাক বলে। একই দশা থাকে, গেইন বৃদ্ধি পায়, ব্যান্ডউইথ হ্রাস পায়, স্পন্দনিক বা অসিলেটিং এর ক্ষেত্রে বর্তনী ব্যবহার করা হয়। এর ভোল্টেজ গেইন হচ্ছে 1f a minus 1 minus beta a। এটা হচ্ছে একটি পজিটিভ ফিডব্যাকের বর্তনী বা আইসি। ঋণাত্মক হচ্ছে যখন আউটপুট সংকেতের একটি অংশ বর্তনীর মাধ্যমে ইনপুট সংকেতের সাথে যোগ বা প্রয়োগ করার ফলে ইনপুট সংকেতের মান হ্রাস পায়, তখন সেই প্রক্রিয়াকে ঋণাত্মক ফিডব্যাক বলে। এর বিপরীত দশা থাকে, গেইন হ্রাস পায়, ফিডব্যাক উইথ বৃদ্ধি পায়, ইহা বিকৃতি কমায়। ইহার বিপরীত গেইন হচ্ছে a r is equal to 1 by 1 plus beta। এখানে একটি নেগেটিভ ফিডব্যাকের আইসি দেখানো হচ্ছে। ওই ওপেন লুপে থাকলে এর ভোল্টেজ গেইন হচ্ছে এটা। প্রকারভেদ এই ঋণাত্মক ফিডব্যাক বা দুই ধরনের চার ধরনের হয়। একটা হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, ভোল্টেজ শান্ট ফিডব্যাক, কারেন্ট সিরিজ ফিডব্যাক, কারেন্ট শান্ট ফিডব্যাক। কিছু কি কি সুবিধা আছে এই ধরনের ঋণাত্মক ফিডব্যাক কেন আমরা ব্যবহার করব যদি দেখি, তাহলে দেখা যায় একটা অধিকতর সরল অপারেশন হয়। এই নেগেটিভ ফিডব্যাকে ব্যান্ডউইথ ভালো থাকে, ভালো খুবই চমৎকার ব্যান্ডউইথ পাওয়া যায়। হ্রাসকৃত হারমোনিক ডিসটরশন হয়, তারপরে কম্পাঙ্ক ও দশা ডিসটরশন কম হয়, তারপরে স্থিতিশীল গেইন হয়, ডিসটরশন কম হয়, নয়েজ কম হয়, এবং সর্বশেষ ইনপুট ও আউটপুটের ইম্পিডেন্স পরিবর্তন করা যায় এই ঋণাত্মক ফিডব্যাকে। ঋণাত্মক ফিডব্যাকের প্রয়োজনীয়তা কেন এর ব্যবহার করার প্রয়োজন হয়, যে আমরা জানি যে দুই ধরনের ফিডব্যাক আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক সাধারণত
যে অসিলেটিং বা স্পন্দনক বর্তনীতে ব্যবহার করা হয়, এটি সাধারণত কিছুটা অস্থিতিশীল বা বিকৃতি ধরনের তরঙ্গ প্রেরণ করে বা সংকেত প্রেরণ করে। এই কারণে এটাকে বিবর্ধক বর্তনীতে ব্যবহার করা হয় না, কারণ এর মূল কারণ হচ্ছে যে বিকৃতি ও অস্থিতিশীলতা বৃদ্ধি করে দেয় এই ধনাত্মক ফিডব্যাক। এই জন্য সমস্ত অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে ব্যবহার করা হয় ঋণাত্মক ফিডব্যাক, আর ধনাত্মকটা ব্যবহার করা হয় স্পন্দক বর্তনী যেটা আছে অসিলেটিং বর্তনী ব্যবহার করা হয়। এই জন্য এর প্রয়োজনীয়তা কি? এর প্রয়োজনীয়তা হচ্ছে যে বিবর্ধক বর্তনী গেইন এবং ইম্পিডেন্সকে সুবিধা মতো সেট করা যায় এর সাহায্যে। ব্যান্ডউইথ বৃদ্ধির জন্য এর প্রয়োজন, লব্ধির স্থিতিশীলতা বৃদ্ধির জন্য প্রয়োজন। অপারেশনাল বিবর্ধক বর্তনী বিভিন্ন অংশ যেমন যোগ বিয়োগ ব্যাপকলন সমাকলন ইত্যাদি করার প্রয়োজন হয়। এর জন্য এর সাহায্যে আমরা কম্পাঙ্ক দশা বিকৃতি কমিয়ে আনতে পারি, কম্পাঙ্ক প্রতিক্রিয়া বৃদ্ধি করা যায়, গেইনকে স্থির রাখা যায়। এর সাহায্যে বর্তনীর প্রতিরোধ পরিবর্তন করা যায়। অতএব একটি নেগেটিভ ফিডব্যাকের প্রয়োজনীয়তা খুবই প্রয়োজন বা অপরিসীম। আমরা যদি ঋণাত্মক এবং ধনাত্মক ফিডব্যাক কম্পেয়ার করি, দেখা যায় যে এই ধরনের সংজ্ঞা আমরা দেখলাম যে হ্রাস করবে, সংকেতের মান কমায়, তাকে বলা হয় ঋণাত্মক, আর যে বৃদ্ধি করে তাকে বলা হয় ধনাত্মক। এর বিপরীত দশা থাকে, হ্রাস সমাদশা থাকে, গেইন হ্রাস পায়, গেইন বৃদ্ধি পায়, ব্যান্ডউইথ বৃদ্ধি পায়, হ্রাস পায়। বিবর্ধক বর্তনীতে ব্যবহৃত হয়, স্পন্দন বর্তনীতে ব্যবহৃত হয়। এটা হয় বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিবর্ধক যেটা, আর স্পন্দক বর্তনীতে ব্যবহার করা হয়। ভোল্টেজ গেইন, এটি হচ্ছে পার্থক্য হলো যে এ আর ইজিক্যাল টু এ 1 প্লাস বিটা এ, এটা হলো এ ইজিক্যাল টু 1 বাই 1 এ বাই 1 মাইনাস বিটা এ। নয়েজ কম, নয়েজ বেশি, ডিসটরশন কম, ডিসটরশন বেশি। এর বর্তনীতে স্থিতিশীলতা বিকৃতি কমায়, বৃদ্ধি করে। ইম্পিডেন্স সিস্টেম মতো পরিবর্তন করা যায়, এটা করা যায় না। আমরা বিভিন্ন বই থেকে এই পত্রগুলো সংগ্রহ করতে পারি। এছাড়া আমরা ইন্টারনেট থেকেও আমাদের এই পাঠ্যসূচিগুলো সম্পাদন করতে পারি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সময় প্রায় শেষ হয়ে আসলো। আবারও তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এই করোনাকালীন সময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী সময় তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।